আসছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনলাইনে সংযুক্ত হয়েছ, আমাদের আজকে কেমিস্ট্রি ক্লাস। আমরা আজকে দুটো টপিকস পড়ব, একটা হলো রাসায়নিক বিক্রিয়া আর একটা হলো প্রভাবক। তোমরা কেমিস্ট্রি ক্লাস বেশ কয়েকদিন হলো করছো। আমি আশা করব তোমাদের যে দুর্বল দিকগুলা নোট ডাউন করবে। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানব। আসলে তো রসায়নের তো সব কিছু রাসায়নিক বিক্রিয়ায় মাধ্যমে পরিবর্তন হয়। রাসায়নিক পরিবর্তনগুলোই রাসায়নিক বিক্রিয়ারই অংশ। এখন তোমাকে যদি বলে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার, কি কি ইত্যাদি, খেয়াল করো। কত প্রকারের আগে তুমি এক এক করে স্মরণ করো। একটি আলে আছে সংশ্লেষণ, সংশ্লেষণ একটা রাসায়নিক বিক্রিয়া। এই সংশ্লেষণ রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? খেয়াল করো, তোমরা জানো অনেক যৌগ দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়। যেমন আমরা যদি বলি হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়ার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো। এখন দেখো, সংশ্লেষণ মানে এটা একটি যৌগ কিন্তু দুইটি মৌলর সমন্বয়ে গঠিত হয়েছে। একটি মৌল হলো হাইড্রোজেন আর একটি মৌল হলো ক্লোরিন। তাহলে এই দুটো মৌলের সংশ্লেষণে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নতুন যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে। এটা সংশ্লেষণ। কার সংশ্লেষণ? হাইড্রোজেন ক্লোরিনের সংশ্লেষণে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। আমরা যদি বলি হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি হয়েছে। খেয়াল করো, তাহলে এটা হলো হাইড্রোজেন, এটা হলো অক্সিজেন। তাহলে পানি দুইটি মৌলের সংশ্লেষণে সংগঠিত। দুইটি মৌল কি কি? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা রসায়নবিদ্যায় সংশ্লেষণ বলি। খেয়াল করো, সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? সংশ্লেষণ বিক্রিয়ার উদাহরণ। এখন যদি তোমাকে উল্টা কোশ্চেন করতে পারি আমরা, যে দেখাও হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরিনের সংশ্লেষণে সংগঠিত, তখন তোমাকে এই বিক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। এতেই দেখানো হচ্ছে হ্যাঁ, হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়ার ফলে তুমি বলতে পারো এক অণু হাইড্রোজেন এক অণু ক্লোরিনের সংশ্লেষণে দুই অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। আমার যদি কোশ্চেন আসতো দেখাও পানি হাইড্রোজেন আর অক্সিজেনের সংশ্লেষণে সংগঠিত, তাহলে আমরা বলবো হ্যাঁ, পানি আমরা দেখতে পাচ্ছি যে পানিতে দুই আয়তনের হাইড্রোজেন এক আয়তনের অক্সিজেন বিক্রিয়া করে দুই আয়তনের পানি উৎপন্ন করেছে। খেয়াল করো, দুই কেন বললাম? যে সামনে দুই আছে। তা এই যে ছোটোখাটো বিষয়গুলো কেমিস্ট্রির, এগুলো খুব গুরুত্ব সহকারে অনুধাবন করতে হবে। আমরা আর একটা রাসায়নিক বিক্রিয়ায় যাব, বিশ্লেষণ। তাহলে বিশ্লেষণ আর একটা রাসায়নিক বিক্রিয়া, ঠিক সংশ্লেষণের বিপরীত। আমরা এক কথায় কিন্তু উত্তর দিছি, বিশ্লেষণটা কি? সংশ্লেষণের বিপরীত। তাহলে আমরা যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি বিশ্লেষণ করি, আমরা কি পেতে পারি? হাইড্রোজেন আর ক্লোরিন। আমরা যদি এই পানিকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো? হাইড্রোজেন অক্সিজেন। তাহলে দেখো, এইটা ছিল সংশ্লেষণ রাসায়নিক বিক্রিয়া আর এটা হলো বিশ্লেষণ রাসায়নিক বিক্রিয়া। তাহলে বিশ্লেষণ রাসায়নিক বিক্রিয়া কি? অর্থাৎ কোনো যৌগ যে মৌলের সমন্বয়ে গঠিত তা সংশ্লিষ্টভাবে দেখানোর প্রক্রিয়াকে বা রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলি বিশ্লেষণ রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিশ্লেষণ করলে নতুন কোশ্চেন আসতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিশ্লেষণ প্রক্রিয়া দেখাও। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা পেয়েছি হাইড্রোজেন আর ক্লোরিন। হ্যাঁ, তাহলে তোমাকে এই জায়গা ব্যালেন্স করার জন্য এই যে দেখো ব্যালেন্স হয়েছে, আর ব্যালেন্স করার জন্য সামনে দুই দিলেই দেখো ব্যালেন্স হয়েছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিশ্লেষণ করলে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড বিশ্লেষণ করলে আমরা এর গঠনগত উপাদান হাইড্রোজেন আর ক্লোরিন পাই। আমাকে যদি বলে পানিকে বিশ্লেষণ করলে কি হয়,
তাহলে পানিকে বিশ্লেষণ করলে পানির গঠনগত উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। তাহলে এই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা বলি বিশ্লেষণ। খেয়াল করো, তাহলে আমাদের দুটো রাসায়নিক বিক্রিয়া দেখলাম, সংশ্লেষণ, বিশ্লেষণ। আমরা বললাম যে বিশ্লেষণটা আসলে সংশ্লেষণের বিপরীত প্রক্রিয়া। আমরা বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন একটা রাসায়নিক বিক্রিয়া। পরীক্ষা আসলো প্রতিস্থাপন রাসায়নিক বিক্রিয়াটা দেখাও। তোমরা অনেক প্রতিস্থাপন বিক্রিয়া দেখাতে পারবা। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে গেলাম, দেখো জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখন যদি বলা হয় সালফুরিক অ্যাসিড জিঙ্কের সাথে বিক্রিয়ার ফলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি হয়েছে, খেয়াল করো এটা প্রতিস্থাপন বিক্রিয়া কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা এখন ব্যাখ্যা করতে পারি যে এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ সালফুরিক অ্যাসিডের হাইড্রোজেনকে জিঙ্ক প্রতিস্থাপন করেছে, অর্থাৎ সালফুরিক অ্যাসিডের হাইড্রোজেন সরিয়ে দিয়ে সেই জায়গাটা দখল করেছে জিঙ্ক। এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা বলতে পারো অন্য অ্যাসিড দিয়েও দেখতে পারো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি ঘটনা ঘটবে, জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। খেয়াল করো, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনের জায়গাটা দখল করছে জিঙ্ক, তাই এটা জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এটা একটি প্রতিস্থাপন রাসায়নিক বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এবং প্রতিস্থাপন রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, উল্টা কোশ্চেন যে দেখাও জিঙ্ক সালফুরিক অ্যাসিডের মধ্যে দিলে প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এই যে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়েছে, অর্থাৎ সালফুরিক অ্যাসিডের হাইড্রোজেন জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে ইত্যাদি। তাহলে এইগুলা প্রতিস্থাপন রাসায়নিক বিক্রিয়া। প্রতিস্থাপন রাসায়নিক বিক্রিয়ার শুধু এই দুটি বিক্রিয়া না, তোমরা অনেক বিক্রিয়া লিখতে পারো, কারণ প্রায় ধাতুই, সক্রিয় ধাতুগুলা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলেই আমরা ধাতব লবণ প্লাস হাইড্রোজেন পাব। এই যে একটি বিক্রিয়ার স্ট্রাকচার, এই বিক্রিয়ার স্ট্রাকচারটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ারই উদাহরণ। তোমার ধাতু অনেক আছে, অ্যাসিড অনেক আছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কতটি আছে, অসংখ্য। তাহলে তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো, প্রতিস্থাপন বিক্রিয়াগুলা দেখাতে পারো, প্রতিস্থাপন বিক্রিয়াগুলো নোট ডাউন করতে পারো ইত্যাদি। তাহলে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া কি আমরা একটু দেখলাম। আমাদের বলল আর্দ্র বিশ্লেষণ। এইটা বিক্রিয়াটা কি ব্যাখ্যা করো। এই যে আর্দ্র কঠালা লেখা আছে, এটা পানির সাথে বিক্রিয়া। তুমি মনে করতে পারো যে কোনো, এই যে সোডিয়াম কার্বনেট পানির দ্বারা বিশ্লেষণ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। খেয়াল করো, তা আমাদের যে এই জায়গায় দেখতে পাচ্ছ যে পানি দ্বারা বিশ্লেষণ করা হয়েছে, কাকে, সোডিয়াম কার্বনেটকে। সোডিয়াম পটাশিয়াম নাইট্রেটকে আমরা পানি দ্বারা বিশ্লেষণ করব। তাহলে আমরা কিন্তু পাবো পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড। খেয়াল করো, এটাও একটা আর্দ্র বিশ্লেষণ। অনেকে আর্দ্র বিশ্লেষণের আর এক নাম দিতে পারে পানি বিশ্লেষণ। এটা আমরা এমনি তোমার বোঝার সুবিধার্থে বললাম। তাহলে আমাদের এখন যদি উল্টা কোশ্চেন পরীক্ষা আসে, সোডিয়াম কার্বনেটকে আর্দ্র বিশ্লেষণ করলে কি ঘটনা ঘটে, সোডিয়াম কার্বনেটকে আর্দ্র বিশ্লেষণ করলে সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এটা সোডিয়াম কার্বনেটের একটি আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া। পটাশিয়াম নাইট্রেটে পানি দিলে কি হয়, তাহলে পটাশিয়াম নাইট্রেটে পানি দিলে কি হয়, এটা যেমন বললাম পটাশিয়াম হাইড্রোক্সাইড নাইট্রোজেন হাইড্রোক্সাইড, এটা পটাশিয়াম নাইট্রেটের একটি আর্দ্র বিশ্লেষণ। তাহলে তোমাকে এই রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে অনেকগুলো আমরা 4টা বলে ফেলছি। এরকম রাসায়নিক বিক্রিয়াগুলা তোমাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, বিশ্লেষণ করতে হবে। যেমন তুমি বললা প্রশমন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া, তা
প্রশমন রাসায়নিক বিক্রিয়াগুলো কি? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস আমি দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। খেয়াল করো, এটা ছিল হলো ক্ষারক আর এটা ছিল অ্যাসিড। অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ার ফলে লবণ পানি উৎপন্ন হয়, সে আমরা জানি। অ্যাসিড প্লাস ক্ষার যোগ করলে আমরা পাই লবণ পানি। এই যে একটি বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া, এটা একটা স্ট্রাকচার। এই যে প্রশমন বিক্রিয়া, কেন একে প্রশমন বিক্রিয়া বলা হলো? তোমরা জেনে গেছো যে এখানে এই ক্ষারকের ক্ষারকত্ব কিন্তু এর মধ্যে আর নাই। এই যে পানির মধ্যে অ্যাসিডের অ্যাসিডত্ব নাই, তাহলে যে বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় ক্ষারকের ক্ষারকত্ব এবং অ্যাসিডের অ্যাসিডত্ব উভয়ই প্রশমিত হয়, সেই প্রক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন কেমিক্যাল রিয়াকশান বলা হয়। তাহলে এটা একটি কেমিক্যাল রিয়াকশান যেটা হলো প্রশমন বিক্রিয়া নামে পরিচিত। তুমি আরও বলতে পারো পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সালফোরিক অ্যাসিড দিলে কি হয়? খেয়াল করো, পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা সালফোরিক অ্যাসিড দিছি, তাহলে পটাশিয়াম সালফেট যোগ পানি। তাহলে আমাদের যে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক, এটা তোমরা জেনে গেছো। তীব্র ক্ষারকগুলোর মধ্যে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তীব্র ক্ষারক। কারণ তোমাকে কিন্তু বলা হবে এ তীব্র আমরা কেন নিলাম? তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারকের বিক্রিয়াটা ত্বরান্বিত হয়, তড়িৎভাবে দ্রুত গতিতে সম্পন্ন হয়। তাহলে আমরা এটা তীব্র ক্ষারক কোনগুলা আমরা জানে গেছি? পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো তীব্র ক্ষারক। আমরা বলছি তীব্র অ্যাসিড কোনগুলা, আমরা বলে গেছি সালফোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো কিন্তু তীব্র অ্যাসিড, এগুলো কিন্তু তীব্র অ্যাসিড। তাহলে তোমাকে মনে রাখতে হবে তীব্র ক্ষারক, তীব্র অ্যাসিড বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া ত্বরান্বিত হয় এবং দ্রুত গতিতে সম্পন্ন হয়। এই বিক্রিয়াগুলোকে বলে রসায়নবিদ্যায় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন কেমিক্যাল রিয়াকশান। এখন তোমাকে মনে রাখতে হবে যে আমরা আর একটা বলবো যে পারমাণবিক পুনর্বিন্যাস। খেয়াল করো, পারমাণবিক পুনর্বিন্যাস। তাহলে আমরা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়াগুলো কাকে বলি? আমরা অনেকেই জানি অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে NH2 খেয়াল করো, এইটা একটি রাসায়নিক পদার্থ অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে আমরা নতুন একটি রাসায়নিক পদার্থ পেয়েছি, তার নাম হলো ইউরিয়া। এটা কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড। খেয়াল করো, এই যে ইউরিয়া তৈরি হলো, এখন দেখো এই যে বিক্রিয়ার পূর্বে অর্থাৎ বাম পাশে যতগুলা পরমাণু ছিল ওই যৌগের, এবং নতুন যে যৌগ তৈরি হয়েছে একই পরমাণু আছে, অর্থাৎ নতুন কোনো পরমাণু, হাইড্রোজেনের সংখ্যা ছিল 4টা, দেখো 2টা 2টা 4টা, নাইট্রোজেনের ছিল 1টা, নাইট্রোজেন ছিল 2টা, 1 2, 1 2, অক্সিজেন ছিল 1টা 1টা, অর্থাৎ নতুন কোনো পরমাণু এসে এখানে সংযুক্ত হয়নি। এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো পারমাণবিক পুনর্বিন্যাস। তাহলে পারমাণবিক পুনর্বিন্যাসের ফলে শুধু একটি যৌগ নতুন রূপে, নতুন একটি স্ট্রাকচারে, নতুন একটি ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হলো। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে এখানে কিন্তু উত্তপ্ত আছে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো পারমাণবিক পুনর্বিন্যাস। তোমরা বলতে পারো প্রভাবক এক ধরনের বিক্রিয়া, প্রভাবন বিক্রিয়াও বলতে পারো। 6 7 প্রভাবন বিক্রিয়া। খেয়াল করো, আমরা অনেক আগেই বলছি পটাশিয়াম ক্লোরেটের মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিলে পারে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হয়। খেয়াল করো, এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়েছিলাম,
যার কারণে অক্সিজেন দ্রুত গতিতে বিক্রিয়া করেছে বা উৎপন্ন হয়েছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়ার শেষে অপরিবর্তিত আছে। এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলি প্রভাবন বিক্রিয়া। প্রভাবন কি? প্রভাবকের উপস্থিতিতে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে, তাহলে এগুলোকে আমরা বলবো প্রভাবন রাসায়নিক বিক্রিয়া বা প্রভাবকের উপস্থিতি। এখানে প্রভাবকটাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আমরা এগুলার উদাহরণ, এই উদাহরণ কিন্তু বহু জায়গায় দেওয়া যায়। তুমি বলতে পারবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটি ধনাত্মক প্রভাবক, দেখাও। এই যে ধনাত্মক প্রভাবক। কেন ধনাত্মক? খেয়াল করো, বিক্রিয়ার গতি যদি বৃদ্ধি পায় তাহলে তার নাম ধনাত্মক বিক্রিয়া, ধনাত্মক প্রভাবক। যার কারণে গতি বৃদ্ধি পাবে, সেই প্রভাবকটার নাম হবে ধনাত্মক প্রভাবক। তাহলে আমরা প্রভাবন বিক্রিয়া শিখলাম, পারমাণবিক পুনর্বিন্যাস শিখলাম ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে। আর একটি বিক্রিয়া আমরা বলবো পলিমারকরণ। পলিমারকরণ খুব ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া, বা মনে রাখতে হয় এন সংখ্যক আমরা এন সংখ্যক বিক্রিয়া পলিথিনের সাথে বিক্রিয়া করব। ইথিলিন, পলিইথিলিন। খেয়াল করো, তাহলে একই ধরনের এন সংখ্যক অণু, একই যৌগের এন সংখ্যক অণু যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে একটি নতুন যৌগ তৈরি করলো, সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো পলিমারকরণ রাসায়নিক বিক্রিয়া। এর মধ্যে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আছে। রাসায়নিক বিক্রিয়ায়, পলিমারকরণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটা ব্যবহার করা হয়েছে তাকে বলে মনোমার, আর রাসায়নিক বিক্রিয়ার শেষে যা উৎপন্ন হয় তাকে বলে পলিমার। তাহলে দেখো, মনোমার থেকে যখন আমরা পলিমার পাবো, সেই ধরনের রাসায়নিক বিক্রিয়ার নামই হবে পলিমারকরণ বিক্রিয়া। তাহলে পলিমারকরণ বিক্রিয়ায় আমরা পালাম পলিমারকরণ, এই যে ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়া, ইথিলিন হলো মনোমার আর পলিইথিলিন হলো পলিমার। এখন যদি পরীক্ষা আসে পলিইথিলিন কার পলিমার বা পলিইথিলিন কার কোন মনোমারের সমন্বয়ে গঠিত, তাহলে আমরা জেনে গেলাম ইথিলিন নামক জৈব যৌগ, এগুলো কিন্তু জৈব যৌগ। তাহলে এই পলিমারকরণ বিক্রিয়া কিন্তু খুব বেশি সংগঠিত হয় জৈব রসায়নে। জৈব রসায়ন আমাদের সিলেবাসে আছে, সেগুলো আমরা পরে বলবো। তাহলে জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়ার নাম হলো পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এখানে এন সংখ্যক মনোমার অংশগ্রহণ করেছিল, তৈরি হয়েছে পলিমার। এই পলিমারটা কেমন করে তৈরি হয়েছে? ওই মনোমারের এন সংখ্যক অণু সংযুক্ত হয়ে একটি নতুন বড় ধরনের চেন বিশিষ্ট জৈব যৌগ তৈরি হয়েছে, তা হলো পলিমার। এখন আমরা বললাম ইথিলিনের পলিমার হলো পলিইথিলিন, সংক্ষেপে আমরা পলিথিন বলি। খেয়াল করো, তাহলে পলিথিন হলো পলিথিন হলো ইথিলিন নামক জৈব যৌগের মনোমারের সমন্বয়ে গঠিত। তাহলে আমাদের আরেকটি রাসায়নিক বিক্রিয়ার সাথে পরিচিত হলাম, সেটা হলো পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমাদের এই অনেকগুলো রাসায়নিক বিক্রিয়ার সাথে আমরা পরিচিত হলাম। তোমরা যারা রসায়নে খুব ভালো করতে চাও, এই গুরুত্বপূর্ণ ক্লাস খুব সুন্দর করে নোট ডাউন করবে। আমরা আরেকটা জিনিস বলতে চেয়েছি, সেটা হলো প্রভাবক। খেয়াল করো, আমরা এই প্রভাবকের সম্পর্কে আগেই বলছি, বা আগের থেকে আমাদের অনেক উত্তর আছে। এই উত্তরগুলাই আমরা এতক্ষণ পরে বলছি। যেমন তোমাকে প্রথমেই শুরু করছিলাম পটাশিয়াম ক্লোরাইডের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। খেয়াল করো, তাহলে প্রভাবক কাকে বলে? যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে
রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে বা হ্রাস করে সেই সমস্ত যৌগকে রসায়নবিদ্যায় প্রভাবক বা ক্যাটালিস্ট বলে। এই ক্যাটালিস্ট এখন উদাহরণ দিচ্ছি, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলেও কিন্তু খেয়াল করো, আমি শুধু তাপ দেব, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দেব না, তাহলেও কিন্তু আমরা অক্সিজেন পাব, কিন্তু গতিটা ধীর গতি। খেয়াল করো, আমি যেই ম্যাঙ্গানিজ অক্সাইড দেব এবং তাপ দেব, এই গতিটা কিন্তু দ্রুত গতি। তাহলে আমরা এখন বলতে পারি, দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই রাসায়নিক বিক্রিয়ায় কি ভূমিকা কাজ করছে, কারণ রাসায়নিক বিক্রিয়ার শেষে নিজের ধর্ম গঠন সংকেত অপরিবর্তিত থাকবে, প্রভাবকগুলা সেই প্রভাবক দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে যেমন ছিল, বিক্রিয়ার শেষেও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডই রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটা হলো একটি প্রভাবক বিক্রিয়া, এটা হলো প্রভাবক হিসাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে এই প্রভাবকের যখন প্রকারভেদ বলা হয়, তখন প্রভাবকের কিন্তু প্রকারভেদ হলো 4 ধরনের। আমরা প্রভাবকের প্রকারভেদে বলি, একটা হলো ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটোপ্রভাবক, আবিষ্ট প্রভাবক। এই 4 ধরনের প্রভাবক আছে, খেয়াল করো। তাই 4 ধরনের প্রভাবকের সাথেই আমরা পরিচিত হব। আর আমরা আগেই বলে নেই প্রভাবক কাকে বলে, প্রভাবক কি করে। প্রভাবকের কিন্তু একটি বিষয় আছে, বৈশিষ্ট্য আছে। এই প্রভাবকের বৈশিষ্ট্যকে অনেক সময় মানদণ্ড বলে। তাহলে প্রভাবকের বৈশিষ্ট্য বা প্রভাবকের মানদণ্ডটা কি? মানদণ্ড দেখো, প্রভাবক অল্প পরিমাণ প্রভাবক যে ভূমিকা রাখে, বেশি পরিমাণ প্রভাবক একই কাজ করবে। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার শেষে তার সংকেত ধর্ম গুণাগুণ অক্ষুণ্ণ রাখবে। দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তাই আছে। তাহলে প্রভাবকের এটা মানদণ্ড। আর একটা কি, প্রভাবক তার বিক্রিয়ার শেষে নিচের সংকেত মান অপরিবর্তিত থাকবে। তাহলে যে এগুলো হলো প্রভাবকের বৈশিষ্ট্য বা প্রভাবকের মানদণ্ড। আর একটা কী করে, প্রভাবক উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি বা হ্রাস করে। এটা হলো প্রভাবকের মানদণ্ডটা বা প্রভাবকের প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা শিখলাম প্রভাবক কাকে বলে এবং প্রভাবকের বৈশিষ্ট্যগুলো কি বা মানদণ্ডগুলো কি। আমরা জেনে গেছি প্রভাবক 4 প্রকার: ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটোপ্রভাবক, আবিষ্ট প্রভাবক। খেয়াল করো, তাহলে আমাদের এখানে ধনাত্মক প্রভাবক, তাহলে আমাদের ধনাত্মক প্রভাবকটা উদাহরণ আমাদের ব্ল্যাকবোর্ডে আছে, এইটা দ্বারাই আমরা শেষ করতে পারবো। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অক্সিজেন উৎপাদনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটি ধনাত্মক প্রভাবক। খেয়াল করো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের নাম কিন্তু ধনাত্মক প্রভাবক নয়, শুধু পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন উৎপাদন করার সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভূমিকাটা ধনাত্মক প্রভাবক। বি রিমেম্বার, বি সিরিয়াস, দেন ইউ ক্যান নোট ডাউন। খেয়াল করো, তাহলে ধনাত্মক প্রভাবক কাকে বলে? বিক্রিয়ার গতি দ্রুত করে বা বৃদ্ধি করে। তাহলে ধনাত্মক প্রভাবকের উদাহরণটা আমরা দেখলাম। এখন তোমাকে বলা হয়েছে ঋণাত্মক প্রভাবক। খেয়াল করো, ঋণাত্মক প্রভাবক আমরা জেনে গেছি হাইড্রোজেন পারঅক্সাইড বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়। হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া গেল। তাহলে এই যে হাইড্রোজেন অক্সাইড বিয়োজনে বিয়োজিত হলো, এই বিয়োজন প্রক্রিয়া কিন্তু দ্রুত গতিতে হচ্ছে, দ্রুতই বিয়োজন হচ্ছে। কিন্তু আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইড, খেয়াল করো, অনেকেই মনে করতেছো এটা পানি, এটা হলো পানি, আর H2O2 এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড, পানির কিন্তু হাইড্রোজেনের অক্সাইড, হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান পানি, এটা হাইড্রোজেন অক্সাইডও বলে। খেয়াল করো, এটা হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে যদি আমরা ফসফরিক অ্যাসিড দেই, H3PO4, এই যে হাইড্রোজেন আর অক্সিজেন এই বিক্রিয়াটা বিয়োজনটা আস্তে বা ধীর গতি সম্পন্ন হয়, ধীর গতি। তাহলে আমাদের এই যে ফসফরিক অ্যাসিড হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনে কোন ভূমিকা রেখেছে?
নিশ্চিত রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ ধীর গতি করেছে, অর্থাৎ আগে দ্রুত গতি ছিল, এখন ধীর গতি, তাহলে এগুলো হ্রাস করছে। এই যে বিক্রিয়ার গতি হ্রাস করছে, তাই এর নাম হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তাহলে ফসফরিক অ্যাসিড একটি ঋণাত্মক প্রভাবক। কখন? হাইড্রোজেন পারঅক্সাইড থেকে হাইড্রোজেন অক্সিজেন বিয়োজনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আচ্ছা, ওকে, এখন আমাদের ঋণাত্মক প্রভাবকও গেল, ধনাত্মক প্রভাবক গেল। আমরা এখন দেখব অটো প্রভাবক কাকে বলে। আমরা জেনে গেছি অটো প্রভাবকের, এই যে অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিডের মধ্যে যদি আমরা অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফরিক অ্যাসিড দেই, যা তৈরি হয়, আমাদের তৈরি হবে হচ্ছে হলো পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানেসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড, পানি। খেয়াল করো, এই যে অক্সালিক অ্যাসিড বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটি গোলাপি ধর্ম ছিল, গোলাপি। বিক্রিয়ায় যখন, খেয়াল করো, বিক্রিয়ায় যখন এই বিক্রিয়াটা যখন সালফরিক অ্যাসিড দেওয়ার ফলে বিক্রিয়া তৈরি হলো, তার সময় ছিল গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কিন্তু কিছুক্ষণ পরে এই গোলাপি বর্ণটা দূরীভূত হয়ে গেল। এই গোলাপি বর্ণ আর থাকলো না। কার কারণে থাকলো না? ম্যাগনেসিয়াম সালফেট যে উৎপন্ন হচ্ছে, ম্যাঙ্গানিজ সালফেট যে উৎপন্ন হচ্ছে, যত দ্রুত উৎপন্ন হচ্ছে তত দ্রুত এই বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, আমরা কিন্তু বাহির থেকে কোনো প্রভাবক সাপ্লাই দেই নাই। তার মানে রাসায়নিক বিক্রিয়ায় নিজেদের মধ্যে উৎপন্ন একটি যৌগ যখন রাসায়নিক বিক্রিয়ার কোনো গতি বৃদ্ধি বা ত্বরান্বিত বা বর্ণ চেঞ্জ করবে, সেই সমস্ত প্রভাবক, সেই সমস্ত যৌগকে আমরা বলবো অটো প্রভাবক। অর্থাৎ ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হয়েই এই গোলাপি বর্ণটা বিতরিত করছে, তাই ম্যাঙ্গানিজ সালফেট এক্ষেত্রে একটি অটো প্রভাবক। তাহলে অটো প্রভাবক কাকে বলে? অটো প্রভাবক ম্যাঙ্গানিসিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট একটি অটো প্রভাবক। কিন্তু ম্যাঙ্গানিজ সালফেট কিন্তু অটো প্রভাবক সব ক্ষেত্রে না। এই অক্সালিক অ্যাসিডের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফরিক অ্যাসিডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কিন্তু ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হওয়ার সাথে সাথেই বিক্রিয়ায় অংশগ্রহণকারী পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিদরিত হয়, তাই ম্যাগনেসিয়াম সালফেটকে বলা হয় এক্ষেত্রে অটো প্রভাবক। গেল আমাদের অটো প্রভাবক কাকে বলে? অটো প্রভাবকের উদাহরণ, অটো প্রভাবকের ভূমিকা ব্যাখ্যা করো। আমরা যদি বলতাম দেখাও ম্যাগনেসিয়াম সালফেট একটি অটো প্রভাবক, দেন ইউ ক্যান রাইট ডাউন দিস নোট, again you explain this equation, then you can say manganese sulfate is a auto catalyst বা অটো প্রভাবক। খেয়াল করো, এই যে তোমার রাসায়নিক বিক্রিয়া দেখলা, অটো প্রভাবকও দেখলা, আর একটা আছে আবিষ্ট প্রভাবক। খেয়াল করো, এই আবিষ্ট কথাটাই বোঝা যাচ্ছে, এর মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে, কিন্তু আমরা এক্সপ্লেইন করব। আবিষ্ট প্রভাবক এক্সপ্লেইন করব। সোডিয়াম থায়োসালফেট প্লাস অক্সিজেন বিক্রিয়া, সোডিয়াম সালফেট উৎপন্ন হলো, কিন্তু আমরা যদি বলতাম সোডিয়াম আর্সেনেট, অক্সিজেনের সাথে বিক্রিয়া হয় না, খেয়াল করো, কিন্তু সোডিয়াম সালফাইড প্লাস সোডিয়াম আর্সেনাইট প্লাস অক্সিজেন দিই, তাহলে আমাদের তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস সোডিয়াম আর্সেনেট
খেয়াল করো, তাহলে আমরা এখন আবিষ্ট প্রভাবক ব্যাখ্যা করব। আবিষ্ট প্রভাবক এই বিক্রিয়ায় বলা আছে, তাহলে যার কারণে বিক্রিয়াটা হলো, দেখো সোডিয়াম সালফাইড নট সালফেট, অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে সোডিয়াম সালফেট উৎপন্ন হয়েছে। এখন সোডিয়াম আর্সেনাইট, অক্সিজেন দিলে কোনো বিক্রিয়া হয় না, খেয়াল করো। এখন সোডিয়াম সালফাইড যোগ সোডিয়াম আর্সেনাইট এইবার একত্রে করে অক্সিজেন দিলাম, এখন দেখো দুইটাই বিক্রিয়া হয়েছে, সোডিয়াম সালফেট এবং সোডিয়াম আর্সেনেট তৈরি হয়েছে। তাহলে এই যে বিক্রিয়ার ফলে সোডিয়াম সালফাইডটা এই বিক্রিয়ায় একটি আবিষ্ট প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে, অর্থাৎ এটা একটা আবিষ্ট প্রভাবক, কারণ এ বিক্রিয়া একা একা হয় না, এর কারণে এ বিক্রিয়া অংশগ্রহণ করেছে। তাহলে কারো কারণে, কারো উপস্থিতি থাকার কারণে যখন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হবে, সেই রাসায়নিক পদার্থকে আমরা বলবো আবিষ্ট প্রভাবক। তাহলে আমরা এখানে বলবো সোডিয়াম সালফাইড একটি আবিষ্ট প্রভাবক, কিন্তু সোডিয়াম সালফাইড কিন্তু আবিষ্ট প্রভাবক সকল ক্ষেত্রে নয়। এই ক্ষেত্রে কারণ একটি বিক্রিয়ায় সম্পন্ন হচ্ছে আর একটি হয় না, কিন্তু ওর থাকার কারণে দুইটি বিক্রিয়ায় সম্পন্ন হয়েছে, তাই সোডিয়াম সালফাইড একটি এক্ষেত্রে আর্সেনিক বিক্রিয়া, আবিষ্ট প্রভাবক। তাহলে আমরা প্রভাবক কাকে বলে, প্রভাবকের মানদণ্ড, বৈশিষ্ট্য। এখন আমরা আরেকটি কোশ্চেন বলেই শেষ করব, প্রভাবকের ব্যবহার। প্রভাবক কি কি কাজে ব্যবহৃত হয় খেয়াল করবে। রসায়নবিদ্যায় খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে রেখেছে প্রভাবক। কেন? কারণ আমাদের রসায়নবিদ্যায় শিল্প উৎপাদন করতে গেলেই রাসায়নিক পদার্থ প্রভাবক ছাড়া আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করতে পারি না। তাহলে আমরা যদি বলতাম যে প্রভাবকের ব্যবহার লিখো, তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, এই যে অক্সিজেনের আমরা শিল্প উৎপাদন করতে চাচ্ছি, তাহলে অক্সিজেনের শিল্প উৎপাদনে আমরা প্রভাবক হিসেবে কি ব্যবহার করলাম? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে শিল্প উৎপাদন অক্সিজেনের এই যে পরীক্ষাগারে আমরা তৈরি করব বা শিল্প উৎপাদন করব, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করলাম। এরকমই আমাদের অনেকগুলো প্রভাবকের ব্যবহার আছে, যেমন আমরা বলেছি হেবার প্রণালীতে হাইড্রোজেন আর নাইট্রোজেনের বিক্রিয়ার ফলে আমরা জানি অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে আমরা জেনে গেছি শিল্প উৎপাদনে, অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় আয়রন চূর্ণ। তাহলে তোমার যদি বলে প্রভাবকের ব্যবহার লিখো, অবশ্যই সমীকরণের সাহায্যে এবং কোন সমীকরণে কি উৎপাদনে কোন প্রভাবক ব্যবহৃত হয় তার বিবরণ দিতে হবে। যেমন অক্সিজেনের উৎপাদনে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করি এবং অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে আমরা আয়রন চূর্ণ প্রভাবক হিসেবে ব্যবহার করি, খেয়াল করো। আর আমরা ব্যবহার করি প্রভাবক হিসেবে ব্যবহার করেছি। তাহলে এই যে আয়রন চূর্ণ এবং সালফোরিক অ্যাসিড উৎপাদনে, খেয়াল করো, সালফোরিক অ্যাসিড উৎপাদনে প্রভাবক হিসাবে আমরা ব্যবহার করি প্লাটিনাম চূর্ণ। তাহলে প্লাটিনাম চূর্ণ সালফোরিক অ্যাসিড উৎপাদনে প্লাটিনাম চূর্ণ প্রভাবক হিসাবে ব্যবহৃত করি। আর একটা ব্যবহার উদাহরণ দেব, আমরা জানে গেছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে আমরা কিউপ্রিক ক্লোরাইড প্রভাবক হিসাবে ব্যবহার করি। তাহলে প্রভাবকের ব্যবহার ব্যাপক, আরও আছে। আমরা বললাম ব্যবহার কি, প্রভাবক ব্যবহার করলে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হয়, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, অপচয় কম হয়, অর্থনৈতিক লাভ হয়। তাই প্রভাবকের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বললাম অক্সিজেন উৎপাদনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়া উৎপাদনে আয়রন চূর্ণ, সালফোরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে প্লাটিনাম চূর্ণ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে আমরা কিউপ্রিক ক্লোরাইড তৈরি বা প্রভাবক হিসাবে ব্যবহার করি। তাহলে এইগুলো ছিল প্রভাবকের ব্যবহার এবং প্রভাবকের মানদণ্ড, বৈশিষ্ট্য। আমরা একটা বলবো এখন যে প্রভাবক সহায়ক কি আর বিষ কি। প্রভাবক সহায়ক, খেয়াল করো, আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনের হেবার প্রণালীতে দেখছি অ্যামোনিয়া তৈরি হয়, এখানে চূর্ণ, আয়রন চূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে মোলিবডেনাম ব্যবহার করি, খেয়াল করো, এই গতিবেগ আরও বৃদ্ধি পায়।
তাহলে মলিবডেনাম এখানে প্রভাবক সহায়ক। তাহলে প্রভাবক সহায়ক কি? যে সমস্ত মৌল বা যৌগ প্রভাবকের রাসায়নিক বিক্রিয়া প্রভাবকের রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করে বা হ্রাস করে, সে বৃদ্ধি করে, সহায়ক যেহেতু সেটা হলো বৃদ্ধি করে, তাকে আমরা বলবো প্রভাবক সহায়ক। তাহলে মলিবডেনাম হেবার প্রণালীতে একটি প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে। আর একটা আমরা বলবো প্রভাবক বিষ। প্রভাবক বিষ কোনটা খেয়াল করো, আমরা জেনে গেছি সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই সালফার ডাই অক্সাইড উৎপাদনে প্লাটিনাম প্রভাবক হিসাবে কাজ করে। কিন্তু আর্সেনিক অক্সাইড যদি আমরা ব্যবহার করি, খেয়াল করো, তাহলে এই সালফার ডাই অক্সাইড বা এই প্লাটিনামের কার্যকলাপ চেঞ্জ হয়ে যায়। তাহলে এই আর্সেনিক অক্সাইডটাকে আমরা বলবো প্রভাবক বিষ। তাহলে আমরা এখন সংজ্ঞায় ফিরে যাব। প্রভাবক সহায়ক হলো প্রভাবকের গতিবেগ বৃদ্ধি করলে তাকে আমরা বলবো প্রভাবক সহায়ক। যেমন মলিবডেনাম আয়রন চূর্ণের সক্রিয়তা বৃদ্ধি করে, তাই মলিবডেনাম এই ক্ষেত্রে প্রভাবক সহায়ক। আমরা জেনে গেছি সালফার ডাই অক্সাইড উৎপাদনে প্লাটিনামের ক্রিয়াকলাপ হ্রাস করে আর্সেনিক অক্সাইড, তাই আর্সেনিক অক্সাইড একটি প্রভাবক বিষ। তাহলে আমরা প্রভাবক কাকে বলে, প্রভাবক কত প্রকার, কি প্রভাবক কি কাজে ব্যবহৃত হয়, প্রভাবকের সংজ্ঞা কি, প্রভাবকের মানদণ্ড কি, প্রভাবকের শিল্পক্ষেত্রে ব্যবহার, এবং প্রভাবক বিষ কাকে বলে, প্রভাবক সহায়ক কাকে বলে, এগুলা উদাহরণ সহ ব্যাখ্যা করলাম। আজকে এই পর্যন্তই। তোমরা যারা অনলাইনে সংযুক্ত আছো, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মনোযোগ সহকারে বারবার নোট করবে এবং পড়বে। তোমরা সবাই সুস্থ থাকো, এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।